হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু চ্যানেল আউটফোর্স ব্লগার। আমি মধুসূদন এসে গেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমরা যেতে চলেছি সুন্দরবনের একটা অংশে, যেখানে আমরা অনেক রকম অ্যাডভেঞ্চারের জিনিস করব, বোট চড়বো, ফিশিং করবো, আর অনেক কিছু অ্যাক্টিভিটিস করবো। তো সেই সব দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে, মজা লাগবে। চলো, আমরা এখন এসে গেছি বালিগঞ্জ স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরে যাবো মথুরাপুর, এবং পরপর দেখাতে থাকবো আপনাদেরকে কোথায় কোথায় কী হয়ে যাচ্ছে আর কী করছি। চলো গাইস, লেটস গো, লেটস হ্যাভ সাম ফান। এই আমাদের স্কাউট ভাইরা সব এগিয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে আরও কিছুজন জয়েন করবে। এই যে আমাদের লিডার বিশ্বজিৎ দা, তাড়াতাড়ি চলে আসো, দেরি করো না, আমরা পাহাড় উঠছি। পাহাড়টাকে এটা। তো আমরা এখন 7:30টার সময় বালিগঞ্জ থেকে লক্ষ্মীকান্তপুর লোকালে উঠে পড়েছি, আর আমরা যাচ্ছি আজকে মথুরাপুর রোড স্টেশনে, এবং সেখান থেকে বাকি জার্নিটা হবে। বেশ সুন্দর চাষবাস হয়েছে, শহর থেকে অনেকটা দূর চলে এসেছি, দারুণ মজা লাগছে। 1.5 ঘন্টা সময় লাগে আমাদের, আর দেখতে দেখতে আমরা মথুরাপুর রোড স্টেশনে এসে গেছি। এবার নামবো এবং এখান থেকে যাব অটো স্ট্যান্ডের দিকে। তো স্টেশনে নেমে আমরা এগিয়ে যাচ্ছি উল্টো দিকে, অটো স্ট্যান্ডের দিকে। আমাদের টেকার আগে থেকে রিজার্ভ করা আছে। এদিকে অটো স্ট্যান্ড, এখানে পরপর প্রচুর অটো আর টেকার রয়েছে। চলো 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 চলো। বল, কেমন লাগছে? ভালো লাগছে, জার্নিটা খুব খাটছে। বুঝতে পারছেন তো, ভাগ্য ভালো, আমরা বসার জায়গা থাকে না। ক্যাম্পে একটা বসার জায়গায় ব্যাগ রাখা আছে, তো অনেক কমফোর্টেবল যাচ্ছি। রাস্তার জন্য আমাদের কষ্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সবার তো প্রথম ক্যাম্প, কেমন লাগছে? ভালো লাগছে, শুধু ভালো লাগছে তো, নতুন কিছু বল। তোর কেমন লাগছে বল? সবারই পাচ্ছে। এই জার্নিটা কেমন লাগছে তোর? মনে হয় প্রথম ক্যাম্প না আমাদের? গরম লাগছে, অনেক কমফোর্টেবল যেতে পারছিস। সামনে বসে আছে বিশ্বদা, সবাইকে না খাইয়ে রেখেছে। সো ফাইনালি আমরা এসে গেছি রায়দিঘিতে। তো সামনে বন্দর, ছোটো একটা বন্দর আছে যেখানে বুটবুটি। চলো চলো চলো, প্রচুর নৌকো, বুটবুটি, লঞ্চ সামনে দেখা যাবে। একটা বিজি এলাকা, এখানে প্রচুর খাবারের দোকান আছে, একটা প্যান্ডেল হচ্ছে খুব সুন্দর। তো ওদের এখন খাবো, পেটের পরোটা, ঘুগনি, ডিম, চপ আছে, ব্রেকফাস্ট চলছে, সব করে বসে খাচ্ছে। খাওয়া দাওয়া সেরে আমরা রায়দিঘি যে বন্দরটি রয়েছে তার সামনে একটা কালী মন্দির রয়েছে, সেখানে একটু দেখে গেলাম। এরপর ওই বন্দরটাও দেখতে যাব, বহুদিন হয়ে গেল সেই বন্দরে আসা হয়নি। এই সেই বন্দর বা রায়দিঘি ঘাট যেটাকে বলে। দেখতে পাচ্ছেন চারদিকে প্রচুর লঞ্চ এবং মাছ ধরার ট্রলার, বুটবুটি যদিও একটু কমে গেছে, কারণ এখানে রায়দিঘি ব্রিজটা হওয়ার পর থেকে সেখান থেকে অটো করেই নদীর ওপারে যাওয়া যায়, সেই জন্য বুটবুটির ব্যবহার কমে গেছে। দেখতে পাচ্ছেন চারদিকে বেশিরভাগ লঞ্চ ভর্তি। তো খাবার দাবার সেরে আমরা
আবার উঠে পড়ি টেকারে। দেখতেই পাচ্ছেন আমরা এখন রায়দিঘি ব্রিজটি ক্রস করছি। ব্রিজের দুদিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় নদী, আর এখানকার বেশিরভাগ নদীর জল লবণাক্ত হয়ে থাকে, কারণ নদীগুলি জোয়ারা জলপোষ্য নদী, অর্থাৎ এইগুলো বঙ্গোপসাগরের সঙ্গে কানেক্টেড থাকে। দেখতেই পাচ্ছেন বেশ অসাধারণ দেখাচ্ছে। এই সুন্দরবন অঞ্চলে বেশিরভাগ মানুষদের জীবিকা হলো কৃষিকাজ এবং মৎস্য চাষ। সে কারণে আপনারা যখনই এখানে আসবেন প্রায় সারা বছর ধরেই কিছু না কিছু শস্যের চাষ এখানে হতেই থাকে। দেখতেই পাচ্ছেন। এখানকার মানুষদের মধ্যে ডাইজেশনের সমস্যা হয় না, কারণ এখানকার রাস্তাঘাটই ডাইজেশনের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলে। দেখতেই পাচ্ছেন। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি জটা দেউলি গ্রামে, যেটা একটু আগেই বললাম এখানকার মৎস্য চাষ হলো একটা অন্যতম জীবিকা। তো এখানে কাকা জাল বুনছেন, আর ওই সাইডে দেখতে পাচ্ছেন মাছ ধরছে। জটা দেউলি থেকে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি, সঙ্গে রান্না আর থাকার মেটেরিয়াল নিয়ে। 2 কিলোমিটার মতো রাস্তা এগিয়ে যেতে হবে। দুপাশে ধানের ক্ষেত দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। শহরতলি থেকে অনেকটা দূর, বেশ সুন্দর ফ্রেশ অক্সিজেন পাচ্ছি। চলো চলো, কিছু করছিস? ধরে আছি। অসম্ভব রোদ, হালকা হাওয়া দিচ্ছে। অশ্বত্থ গাছের নিচে বসে একটু রেস্ট নিচ্ছি, এখনো এগোতে হবে। হ্যালো, তো এটা হলো আমাদের আজকের আস্তানা। রান্নার প্রিপারেশন চলছে। তো এই হলো ম্যানগ্রোভ। সুন্দরবন অঞ্চলের প্রায় সব জায়গায় এই ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার কিছু কিছু জায়গায় বাঘ এবং কুমিরের দেখা মিলতে পারে, তবে এখানে একটু লোকালয় আছে, তো এখানে সেই নিয়ে চাপ নেই। যদিও এখানকার লোকালরা বলছে যে 15ই আগস্ট 2খানা কুমিরকে নাকি ছাড়া হয়েছে, যদিও কতটা সত্যতা এই কথার মধ্যে আছে জানি না। তো আমরা একটু রেস্ট নিচ্ছি, এবার একটু পরে কাদায় নামবো। ঢালতেই পারছে না। এখানে ড্রামের মুখটা বড়, সে কারণে আমাদের শুভঙ্কর দা একটা নতুন টেকনিকে কাঁপা টাইপ একটা জিনিস তৈরি করা হয়েছে, যাতে জলটা ওয়েস্ট না হয় আর সহজে অন্য বোতলে ঢালা যেতে পারে। দেখতেই পাচ্ছেন। তো এখানে রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে সবাই মিলে হাতে হাত লাগিয়ে সবজিগুলো কেটে ফেলছে, দেখতেই পাচ্ছেন। যদিও এরা বাড়িতে এরকম কোনো কাজ করে না, তো এদের বাবা মা দেখে খুব খুশি হবে।
তো এখানে সেই কুমিরগুলোকে খোঁজার চক্করে আমাদের লিডার বিশুদা নেমে গেছে নদীতে। তো আমরা এখন ম্যানগ্রোভে নেমে গেছি, খালি পায়ে হেঁটে যাচ্ছি, শ্বাসমূলগুলোকে মারিয়ে মারিয়ে এগিয়ে চলে যাচ্ছে। আরে বাপরে, এটা তো কাঁটা গাছ। কাঁটা গাছের মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছিস। চল চল চল, এগিয়ে এগিয়ে যা ভাই। কুমির ফুমির নেই তো? ওটা কি রথ? ও আচ্ছা, ওটা ওটা কি কোনো আটকে গেছে? চলো মামা, পুরো একদম পা ঢুকে যাচ্ছে তো। এইটা হচ্ছে আসল অ্যাডভেঞ্চার। মুশকিল বা কমান্ডো সাক উঠবো। গভীর ম্যানগ্রোভ। জয় মা মনসা। আমাদের ফুল টিম এখানে এই নদীতে নেমে গেছে, আর এখন ভাটা চলছে, সে কারণে নদীর স্রোত খুব একটা বেশি নেই, যদিও সবাই সাঁতার জানে। তো খুব মজা হচ্ছে বেশ। এখানে মাঝখান দিয়ে রাজ উঠে আসছে। ন্যাচারাল সামান, এই তো পুরো ডাউন টু আর্থ, পুরো আন্ডারগ্রাউন্ড। একেবারে স্কিন চমকাবে। মুলতানি মিট্টি। ফুল মস্তি হচ্ছে, ন্যাচারাল স্পা হচ্ছে। হ্যাঁ ছুঁড়িস না, মোবাইলে কাবার ঢুকে যাবে। নেমে যা, নেমে যা। আমাদের ডিমের ঝোল, ডাল ভাত রেডি, খাওয়া শুরু হবে। আমাদের খালা কি অনেনি, কলা পাতা কেটে আনা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা নদীর পাড়ে একটু রেস্ট নিতে চলে এলাম। আর এখানে সারাদিন ধরেই প্রায় চলছে বেহুলা লক্ষিন্দরের এই ভেলা ভাসানো। দেখতেই পাচ্ছেন, এটা এখানকার একটা খুবই জনপ্রিয় উৎসব, মনসা পুজোর উৎসব। নাম কি ভাই? জিদান পেয়াদা। ভাই চিংড়ি মাছ ধরে গিয়ে ছোট ছোট প্রচুর চিংড়ি উঠেছে। বড় মাছ উঠে না? ভিতরে আছে। ও আচ্ছা আচ্ছা। এই তো বাড়ি কোথায়? এই জালটা ধরে কি আমরা একটু মাছ ধরি? হ্যাঁ যা ভাই যা। হ্যাঁ উঠবে না? এখানে আবির একটা সাপ ধরেছে, যদিও এটা বিষধর সাপ নয়, তবু আপনারা
এরকম সাপ জাতীয় কোনো প্রাণী ধরার জন্য আগে প্র্যাকটিস করে এক্সপার্টের অ্যাডভাইস নিয়ে নেবেন। বিষ নেই না, নির্বিষ সাপ। কি সাপ এটা? কানা সাপ। তো রাত হয়ে গেছে আর জোয়ারের জন্য এইসব কাঁকড়াগুলো গর্ত থেকে বেরিয়ে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আরও একটা পূর্ণিমার রাত 10টা বেজে পার হয়ে গেছে আর আমরা নৌকো করে বেরিয়ে পড়েছি একদম মাঝ নদীতে গিয়ে আমাদের ডিনার সেরে ফেলবো এই নৌকায় বসে বসে। দেখতেই পাচ্ছেন সবাই খুব এক্সাইটেড। একদম পূর্ণিমার রাত, চারদিকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, যদিও ক্যামেরায় অতটা স্পষ্ট নয়, তবে পুরো পয়সা বাসুল ক্যাম্প হচ্ছে, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। বাড়িতে থেকে এই এক্সপিরিয়েন্সটা কখনোই সম্ভব ছিল না। মাংস ভাত, এই মাংস ভাত পেয়েছি সবার আগে, লাইন আমার। এই মাংস ভাতে মধুর লাইন আগে তো। ওইদিকে ভাত ফাত সব যাতে মধুর পরে যে আছে। মধুর পরে যে আছে তে মধু সবার আগে কিন্তু। দিগন্ত তুই বেশি করে খাস, তোর লাগবে। এর থেকে বেশি টাইম গান চললে কপিরাইট দিয়ে দেবে, কিন্তু মজাটা কোন লেভেলে করেছি বুঝতেই পারছেন আপনারা। নদীর ধারে ওখানকার লোকাল পুলিশদের পারমিশন না দেওয়ায় আমরা বাধ্য হয়ে জটার দেউলি গ্রামে ফিরে আসি এবং রাতটা এখানেই কাটাই। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট মর্নিং। গতকাল রাত্রে আমরা এখানেই ছিলাম, দেখতে পাচ্ছেন একটা দোকানের সামনে, এদিকে কিছুজন ছিলাম আর বাকিরা ঠিক রাস্তার উল্টো দিকে কিছু দোকান রয়েছে যেগুলো এখনও তৈরি হয়নি, তার সামনে একটা বারান্দা রয়েছে যেখানে আমরা নাইট স্টে করেছিলাম। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে ডে 2, সকাল সকাল উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি জটার মন্দিরের দিকে, যেটা এখানকার মেন আকর্ষণ। তো চলুন দেখে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক ওই মন্দিরের পেছনেকার রহস্যগুলো। দক্ষিণ 24 পরগনার অন্তর্গত প্রাচীন হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি অন্যতম হলো এই জটার দেউল বা জটার মন্দির। আর এই মন্দির থেকে গ্রামটির নামও হয় জটার দেউল গ্রাম। এই জটার মন্দিরের নামকরণ করা হয়েছিল শিবের নাম অনুযায়ী, অর্থাৎ শিবের চুলের বাঁধার ধরন জটার মতো হয়, সেই জন্য শিবকে জটাধারীও বলা হয়। তো সেই জটাধারীর নাম থেকেই এই মন্দিরটির নামকরণ করা হয় জটার দেউল বা জটার মন্দির। এখানে দেখতে পাচ্ছেন মন্দিরের লোহার গেটের গায়ে কিছু ইট বাঁধা আছে। এগুলো আসলে মানসিক করা বোঝায়, অর্থাৎ ভগবানের কাছে কিছু চাইলে, কোনো রোগ হলে বা কিছু প্রয়োজন পড়লে এরকম মানসিক করতে হয়। গ্রামবাসীরা মনে করেন যে এরকম করলে ভগবান তার মনস্কামনা পূর্ণ করেন। দেখতে পাচ্ছেন এখানকার ইটগুলো প্রায় কয়েকশো বছর পুরনো। এই মন্দিরটির নির্মাণের পেছনে বিভিন্ন ইতিহাসবিদদের বিভিন্ন রকম মত রয়েছে, তবে সবথেকে বেশি যে মতটি প্রচলিত রয়েছে সেটি হলো এটি পাল এবং সেন বংশে তৈরি করা হয়েছিল 1100 শতকে। দেখতেই পাচ্ছেন কতটা পুরনো।
কিন্তু পুরনো হলেও প্রায় 1000 বছর ধরে মন্দিরটি টিকে আছে। দেখতেই পাচ্ছেন মন্দিরটি কিন্তু সেরকম ভাবে মেনটেন করা হয় না, তবুও দেখতে পাচ্ছেন কিভাবে বছরের পর বছর রোদ জল বৃষ্টি সহ্য করে মন্দিরটি দাঁড়িয়ে আছে। কিছু ইতিহাসবিদ মনে করেন যে এটি একাদশ শতকেরও আগে তৈরি হয়েছিল, আবার কিছু ইতিহাসবিদ মনে করেন যে এটি কোনো বৌদ্ধিক স্ট্রাকচারে তৈরি করা হয়েছিল। যদিও এটি যখন আবিষ্কার করা হয়েছিল ভিতরে কোনো মূর্তির খোঁজ পাওয়া যায়নি। মন্দিরের গায়ে কোনো লিপি বা কোনো ছবির চিহ্ন পাওয়া যায়নি, যে কারণে প্রত্নতত্ত্ববিদরা এটি কবে কাদের দ্বারা নির্মিত হয়েছে সে সম্পর্কে কোনো এক্স্যাক্ট ধারণা দিতে পারেনি। মন্দিরটির উচ্চতা হলো 98 ফুট। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন মন্দিরটিতে কোনো পাথর ব্যবহার করা হয়নি, শুধুমাত্র ইট দিয়ে তৈরি করা হয়েছে। তো এর এই রকম স্ট্রাকচার আর এই রকম গঠনের জন্য এটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে প্রচুর দর্শনার্থীদের চোখে। সে কারণে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ এই জটার মন্দিরটি দেখতে আসে। তো এই জটার মন্দিরে আসতে গেলে আপনাদেরকে মথুরাপুর রোডে নামতে হবে, তারপর সেখান থেকে অটো ধরে বা টোটো ধরে আসতে হবে রায়দিঘি, এবং সেখান থেকে অটো বা টোটো করে এই জটার মন্দিরে আসতে পারবেন। এবং ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনকে শেয়ার করে দিন, এবং যদি সময় পান তো এখানে অবশ্যই ঘুরে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো পরের ব্লগে আপনার সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ অবধি টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।